ওকে, তাহলে ফার্স্ট অফ অল সাবজেক্ট প্রেডিকেটের ডেফিনিশন ভুলে যাও, কোনো দরকার নেই। তাহলে সাবজেক্ট কি, প্রেডিকেট কি, যেমনটা বললাম মাথায় রাখো 8খানা পার্টস অফ স্পিচ, তাদের বেসিক নেচার, তারা একেবারে সঙ্গে কিভাবে কানেক্টেড হয়ে ইউজড হয়, এইটুকু মাথায় রাখলে এনাফ। হাই দেয়ার, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ বাই বাংলা। আচ্ছা, এই চ্যানেলে অনেকগুলো ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি তোমাদের জন্য, তো সেগুলো মূলত খাপ ছাড়া বলতে একটার সঙ্গে একটা সেভাবে লিঙ্ক নেই। কোনো একটা টপিক বুঝতে গেলে আরেকটা টপিক যে বুঝে আসতে হবে ব্যাপারটা সেরকম নয়, মেইনলি এরার কারেকশন এবং কতগুলো ট্রান্সলেশন টিপস অ্যান্ড ট্রিক্স। ওকে, তাহলে আজ থেকে যে ভিডিও সিরিজ তোমাদের জন্য নিয়ে আসবো আমি, সেগুলো হচ্ছে একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল অবধি, যেমনটা কিনা যে কোনো গ্রামার বই খুললে আমরা প্রথমে যে টপিকগুলো পাই তারপর একভাবে এগোই, আমি ঠিক সেভাবে এগোবো এবং এটা অনেকটা টাইম লাগবে। ইট উইল বি আ সিরিজ অফ ভিডিওস অ্যান্ড সিরিজ অফ টপিকস। এবারে বলি যে আমি যে ভিডিওগুলো নিয়ে আসবো সেগুলো কি কনভেনশনাল যেমনটা গ্রামার বইয়ে বলা আছে শুধু সেইগুলোরই রিপ্রোডাকশন বা সেইগুলোরই অ্যানালিসিস? না, আমি একটু চেষ্টা করবো অন্যভাবে। আমি চেষ্টা করব যাতে কিনা ব্যাপারটা তোমাদের সামনে ইজিও হয়, মনে রাখতে সুবিধা হয় এবং অ্যাপ্লাই করতেও অনেকটা সহজে করা যায়। কিরকম সেটা? প্রত্যেকটা টপিক আমি চেষ্টা করব পার্টস অফ স্পিচের মধ্যে দিয়ে ব্যাখ্যা করার। তার মানে কি একটু বুঝিয়ে বলি। যেমন আজকের ভিডিও টপিক হচ্ছে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, একদম শুরুর দিকে থাকে এটা। বাচ্চাদের এভাবে শেখানো হয় যে কোনো একটা সেন্টেন্স যদি পাই, সেই সেন্টেন্স শুরুতে আমরা বেছে নেব বা বুঝবো যে সেন্টেন্স অ্যাসার্টিভ নাকি ইন্টারোগেটিভ না ইম্পারেটিভ অপারেটিভ এক্সক্লেমেটরি, এটা আরো বেসিক লেভেলের। তো সেটা জেনে যাওয়ার পরে বাচ্চাদের থাকে যে কোনো একটা সেন্টেন্স কি করে আমরা ডিভাইড করবো ইন্টু টু পার্টস, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। তাহলে এই যে একটা টপিক, এটা আমি বাচ্চাদের বললাম, তো বাচ্চাদের টপিক আমি আজকে আলোচনা করতে এসেছি। কেন? এটা বাচ্চাদের শুধুমাত্র নয়, এটা বড়দের জন্য ভীষণভাবে ইউজফুল এবং নেসেসারি। কেন সেটা? আমরা যদি সাবজেক্টকে ভালো করে বুঝতে না পারি তাহলে আমাদের প্রবলেম হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যদি প্রবলেম হয়, আমাদের প্রত্যেকটা সেন্টেন্স, একটু অ্যাডভান্স লেভেলের সেন্টেন্সের কথা বলছি, লিখতে গেলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা হয়ে যাবে, মারাত্মকভাবে বেড়ে যাবে। তাহলে আজকে ভিডিও থেকে আমরা 4টে বেনিফিটস পাবো যদি আমরা পুরো ভিডিওটা বুঝি এবং ভালো করে মন দিয়ে দেখি। আমি মূলত সাবজেক্ট আলোচনা করতে গিয়ে 4টে জিনিস তোমাদের সঙ্গে আলোচনা করব। নাম্বার 1, এই সাবজেক্ট কি কি জিনিস দিয়ে তৈরি হয়। আমি মোটেও বলবো না সাবজেক্টের ডেফিনিশন কি, প্রেডিকেটের ডেফিনিশন কি, এইগুলো বোগাস। এইগুলো থ্রু দিয়ে জানলে হ্যাঁ একটা মনের সান্ত্বনা মাত্র, কিন্তু এটা আমাদের বাস্তবে কার্যকর করা যায় না। সাবজেক্ট কি বলা হয়? সাবজেক্ট মানে হচ্ছে সেন্টেন্সের মধ্যে যার সম্পর্কে বা যেটার সম্পর্কে কোনো কিছু বলা হয় বা কোনো ইনফরমেশন দেওয়া হয়। এই তথ্যটাকে কাজে লাগিয়ে সেন্টেন্স লিখতে যাও, বলতে যাও, কোনো কাজে আসবে না, জাস্ট ওয়েস্ট। তাহলে কি করতে হবে? আর প্রেডিকেট অন্যদিকে, প্রেডিকেট মানে বলা হয় যে সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় বা যা ইনফরমেশন দেওয়া হয় সেটাই হচ্ছে প্রেডিকেট। তাহলে এই যে সিম্পলিস্টিক ডেফিনিশনস, এগুলো কিন্তু আদতে কার্যকর করা সম্ভব নয়। এটা বোঝানোর জন্য, বলার জন্য, ডিবেটের জন্য ঠিক আছে, কিন্তু কার্যকর করা যায় না। তাহলে উপায় কি? যেমনটা বললাম যে আমি এক্সপ্লেন করবো একটু অন্যভাবে। সাবজেক্ট হচ্ছে কি, ওই 8টা পার্টস অফ স্পিচের মধ্যে বিচার করি। তাহলে এই 8খানা পার্টস অফ স্পিচের মধ্যে কোনগুলো সাবজেক্ট হতে পারে, পাশাপাশি দেখবো যে 8টার মধ্যে কোনগুলো সাবজেক্ট হতে পারে না। এই পারে না যেগুলো, সেগুলো কিন্তু ভাইটাল। পাশাপাশি আমরা দেখবো যে প্রেডিকেটের মধ্যে তাহলে ওই 8খানা পার্টস অফ স্পিচের মধ্যে কোনগুলো প্রেডিকেট ফর্ম করতে পারে বা প্রেডিকেট এলিমেন্ট হিসেবে আসতে পারে। তাহলে এক এক করে তোমাদের সামনে 4টে বেনিফিট বলে দিই আজকে ভিডিও থেকে, যেটা তোমরা পাবে। তাহলে সাবজেক্ট যখন আমি এক্সপ্লেন করব, পুরো ব্যাপারটা তোমরা বুঝলে তোমরা দেখতে পাবে যে সেন্টেন্স কত রকম ভাবে শুরু করা যায়। আমরাও সেইগুলোকে ইমিটেট করব বা সেইগুলোকে কপি করে নতুন ভাবে নতুন সিচুয়েশনে সেন্টেন্স তৈরি করতে শিখতে পারবো। নাম্বার 1, যেই সাবজেক্ট জানতে পেরে গেলাম যে সাবজেক্ট এই রকম ভাবে হয়, সেটা ছোট বড় মাঝারি এইভাবে লেখা যেতে পারে, তখন আমাদের কি হবে? সাবজেক্টের সঙ্গে ভার্বের যে এগ্রিমেন্ট বা কনকর্ড, সেই ব্যাপারটা কিন্তু আমরা অলরেডি 50% এগিয়ে যাব। এবং বলে রাখি, এই ভিডিওর পরের ভিডিও যেটার সঙ্গে কমপ্লিমেন্টারি বা কানেক্টেড, সেটা হচ্ছে সাবজেক্ট এগ্রিমেন্ট, সেটা থাকবে এর পরের ভিডিওতেই। বেশ, তারপর নাম্বার 3 বেনিফিট, যখন আমরা সাবজেক্ট জানতে পেরে গেলাম, তার মাধ্যমে অবজেক্ট সম্পর্কে একটা ডিসেন্ট ধারণা তৈরি হলো, আমাদের ডিরেক্ট লাভ হবে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ। কিরকম? যখন কোন একটা অ্যাক্টিভ ভয়েস সেন্টেন্স আমরা পাবো, সেই অ্যাক্টিভ ভয়েসের মধ্যে প্রেডিকেট অংশে আমরা পাবো অবজেক্ট। সেই অবজেক্টটা বুঝতে হবে যে কোন অংশ বা কতটা অবজেক্ট, সেটাকেই শুরুতে সাবজেক্ট করে নিয়ে আসতে হবে।
তাহলে সেই ভয়েস চেঞ্জের ক্ষেত্রেও কিন্তু আজকে ভিডিও কাজে আসবে। নাম্বার 4th বেনিফিট সেটা হচ্ছে এই যে যখন আমরা কোনো সেন্টেন্স লিখব, শুরুতে সিম্পল সাদামাটা সেন্টেন্স লিখলাম, ছোট্ট ছোট সেন্টেন্স লিখলাম, ছোট্ট সাবজেক্ট, ছোট্ট অবজেক্ট, ভার্ব, টেন্স মেনে মেনে লিখলাম। গ্র্যাজুয়ালি আমাদের কিন্তু হ্যান্ডেল করতে হবে বড় বড় সেন্টেন্স বা কমপ্লেক্স টাইপের সেন্টেন্স, যেখানে অনেক কনক্রিট আইডিয়া আসবে, অ্যাবস্ট্রাক্ট আইডিয়া আসবে, অনেক ব্যাপার স্যাপার থাকবে। তো সেই রকম ক্ষেত্রে আমাদের কিন্তু বড় কমপ্লিকেটেড সাবজেক্ট হ্যান্ডেল করতে হবে এবং কমপ্লিকেটেড অবজেক্টও হ্যান্ডেল করতে হবে। সেই ব্যাপারেও কিন্তু আজকে ভিডিও হেল্প করবে। তাহলে 4টে ডিরেক্ট বেনিফিটের কথা বললাম, দেখা যাক যে আজকে ভিডিওতে সেই 4টে বেনিফিট আমাদের ঠিক ঠিক উপলব্ধ হয় কিনা। আর পাশাপাশি আমি তোমাদের দেখাবো কতগুলো এক্সাম্পলের মধ্যে দিয়ে যে এই সাবজেক্ট আমরা সেন্টেন্সের ঠিক কোন পজিশনে পাই, কিছু কিছু এক্সেপশনস দেখাবো। ওকে, তাহলে ফার্স্ট অফ অল সাবজেক্ট প্রেডিকেটের ডেফিনিশন ভুলে যাও, কোনো দরকার নেই। তাহলে সাবজেক্ট কি, প্রেডিকেট কি, যেমনটা বললাম মাথায় রাখো 8খানা পার্টস অফ স্পিচ, তাদের বেসিক নেচার, তারা একেবারে সঙ্গে কিভাবে কানেক্টেড হয়ে ইউজড হয়, এইটুকু মাথায় রাখলে এনাফ। ওকে, তাহলে এবার আমরা খেয়াল করব যে সাবজেক্ট, কোন সেন্টেন্সের সাবজেক্ট এই 8 রকম ভাবে গঠিত হতে পারে। কি কি সেগুলো? নাউন, প্রোনাউন, নমিনাল কম্পাউন্ড, ইনফিনিটিভ, জেরান্ড, ভার্বাল নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ। তাহলে এই কম্পোনেন্টস গুলো যদি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে আসতে পারে, এইগুলো সেন্টেন্সের অবজেক্ট হিসেবে আসতে পারে। তার মানে এইগুলো সেন্টেন্সের মধ্যে প্রেডিকেট পার্টও আমরা দেখতে পারি। এবারে একটা কথা হলো যে তাহলে সাবজেক্ট কোথায় থাকে? সাবজেক্টকে আমরা পাবো, মনে রাখবে, সাবজেক্টকে পাবো আমরা কিন্তু মেইন ভার্বের বাঁদিকে, অর্থাৎ সেন্টেন্সের ওপেনিং পার্টে, নাম্বার 1। অবজেক্টকে অন্যদিকে পাবো প্রেডিকেট অংশে মেইন ভার্বের পরে, জাস্ট উল্টো। তাহলে এবার একটা জিনিস খেয়াল করা যাক যে 8টা এলিমেন্ট সাবজেক্ট হতে পারে বা অবজেক্ট হতে পারে, আর 8টা পার্টস অফ স্পিচই কিন্তু প্রেডিকেট হতে পারে। ওকে, তার মানে প্রেডিকেটের ক্ষেত্রে কোনো বাধা নেই, 8টা পার্টস অফ স্পিচে সবগুলোই প্রেডিকেটে ঢুকতে পারে, কিন্তু সাবজেক্টে ঢুকবে মাত্র এই 8টা এলিমেন্ট। এবং তাদের মধ্যে কমন কি? সব কিন্তু নাউন বা নাউন রিলেটেড, নাউন ক্লজ, নাউন ফ্রেজ, ভার্বাল নাউন, নমিনাল কম্পাউন্ড মানে নাউন প্লাস নাউন, এদিকে প্রোনাউন, তার মধ্যে আমরা নাউন পাচ্ছি, এদিকে নাউন থাকছে। তাহলে মেইনলি নাউন নিয়ে কাজ করছি। ইনফিনিটিভ, সেটা কি হচ্ছে? ইনফিনিটিভ 2 প্লাস ভার্ব, সেটা এক্ষেত্রে পার্শিয়াল ভার্ব, পার্শিয়াল নাউন। জেরান্ড একই ব্যাপার, ভার্ব প্লাস আইএনজি, সেটাও নাউনের মতো ফাংশন করবে, যদিও পার্শিয়ালি ভার্ব। ভার্বাল নাউন, ডিটারমিনার থাকবে, কোনো একটা অ্যাডজেক্টিভ হতে পারে, কোনো আর্টিকেল হতে পারে। ওকে, এই ডিটারমিনার্স গুলো থাকবে, মডিফায়ার থাকবে, এবং তারপরে একটা জেরান্ড। সেটা তো নাউন হলোই। তাহলে দেখতে পাচ্ছি আমরা যে নাউন গুলোই কিন্তু সেন্টেন্সের সাবজেক্ট বা সেন্টেন্সের অবজেক্ট হিসেবে বসবে, অন্য কোনো পার্টস অফ স্পিচ নয়। এই নাউন বা নাউন যেগুলো আমরা পেলাম, সেগুলোকে মডিফাই করার জন্য আসতে পারে অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমরা নাউন ফ্রেজের ক্ষেত্রে সেটা বিশেষ করে দেখব। আবার যদি কোনো অ্যাডজেক্টিভ কোনো নাউনকে মডিফাই করে, সেই অ্যাডজেক্টিভকে মডিফাই করতে আসতে পারে কোনো অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজ। তার মানে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এরা যদি কম্বাইন হয়ে যায়, সেটা আলটিমেটলি এই নাউন ফ্রেজই হবে। তার মানে এক প্রকার নাউনেরই ফাংশন করছে, ফলে সেটাও কিন্তু সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট হতে পারে। তাহলে এই হচ্ছে 8টা কম্পোনেন্টস, আমরা এগুলোকে খেয়াল রাখবো, তাহলে আমাদের ব্যাপারটা খুব সহজ হয়ে যাবে। এবার ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, এই যে 8টা পার্টস অফ স্পিচ যেগুলো প্রেডিকেট অংশে আসে বা আসতেই পারে, তার মধ্যে শুধুমাত্র নাউন আর প্রোনাউন দেখতে পাচ্ছি এইগুলোর সঙ্গে কমন, অর্থাৎ নাউন বা প্রোনাউনের ইকুইভ্যালেন্ট আমরা সাবজেক্ট হিসেবে এই ফর্মগুলো পেলাম। তাছাড়া আমাদের এই 8টা পার্টস অফ স্পিচের মধ্যে নাউন ইন্ডিভিজুয়ালি বসতে পারে সাবজেক্ট অবজেক্ট হিসেবে, প্রোনাউনও পারে, অ্যাডজেক্টিভও পারে, সেটা কিন্তু সবসময় প্রেডিকেট অংশে। যেমন আমি যদি বলি দ্য পেন ইজ রেড ইন কালার, তাহলে রেড ইন কালার এটা কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ। বা সিম্পলি যদি বলি দ্য পেন ইজ রেড,
সেক্ষেত্রে রেয়ার অ্যাডজেক্টিভ এবং সেটা বসলো প্রেডিকেট অংশে। তাহলে অ্যাডজেক্টিভও কিন্তু কখনো কখনো ইন্ডিভিজুয়ালি ইন্ডিপেন্ডেন্টলি সেন্টেন্সের মধ্যে বসতে পারে। ভার্ব তো পারেই, অ্যাডভার্বও পারে, কিন্তু প্রিপোজিশন কখনো সেন্টেন্সের মধ্যে ইন্ডিভিজুয়ালি ব্যবহৃত হয় না, কনজাংশনও হয় না, ইন্টারজেকশন ব্যবহৃত হতে পারে। এবারে তাহলে প্রশ্ন আসছে যে নাউন আর প্রোনাউন সাবজেক্ট অবজেক্টের মধ্যে আসে বা তার অল্টারনেটিভ ইকুইভ্যালেন্ট ফর্মসগুলো আমরা দেখলাম। তাহলে অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এরা কি কখনোই সাবজেক্টের মধ্যে আসে না? কিভাবে আসে? আচ্ছা, অ্যাডজেক্টিভ যদি আসে সেটা আসতে পারে পার্টিসিপল অ্যাডজেক্টিভ, সেটা এই ফ্রেজের মধ্যে, নাউন ফ্রেজের মধ্যে আসবে, ভার্ব প্লাস আইএনজি বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে। তাই জন্য আমরা বলতে পারি যে অ্যাডজেক্টিভের পার্টিসিপল অ্যাডজেক্টিভস গুলো আসতে পারে নাউন ফ্রেজের মধ্যে। ভার্বের ক্ষেত্রে কিভাবে আসে অলরেডি দেখিয়ে দিয়েছি, ইনফিনিটিভ, জেরান্ড, ভার্বাল নাউন। আর এই ভার্বের কিভাবে আসতে পারে? ওই প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল, অর্থাৎ নন ফাইনাইট ভার্ব হিসেবে আসতে পারে নাউন ফ্রেজের মধ্যে বা ইনফিনিটিভ, জেরান্ড, ভার্বাল নাউনের মধ্যে। প্রেপোজিশন একা একা কোনোদিনই আসতে পারে না। যদি আমরা ভার্বের আগে প্রেপোজিশন পাই, মনে রাখবো যে সেই প্রেপোজিশন তার আগে নাউন বা পরের নাউন বা নাউন ফ্রেজদের নিয়ে একটা ক্লাস্টার তৈরি করে, একটা ইউনিট গঠন করে। তাহলে পুরোটাকেই আমরা ধরবো। তাহলে প্রেপোজিশন আলাদাভাবে কিন্তু বাদ যাবে না, ওটা ওখানে থাকবে। আর এটাও মনে রাখবো যে প্রেপোজিশন কিন্তু সবসময় নাউন ফ্রেজের পার্ট হয়ে আসে। নাউন ফ্রেজ ফরমেশনে প্রেপোজিশন দরকার হয়, একা একা প্রেপোজিশন কখনো ব্যবহৃত হতে পারে না। তারপর থাকছে কনজাংশন। কনজাংশন দু রকমের হয়, কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং যেমন অ্যান্ড, বাট, অর, ইয়েট, আইদার, অর, নাইদার, নর, এগুলো আমরা ব্যবহার করি নাউন ফ্রেজ গঠন করতে। আর যে সাবঅর্ডিনেটিং কনজাংশন সেগুলো আমরা ব্যবহার করি নাউন ক্লজ গঠন করতে। তাহলে কনজাংশন একা একা আসবে না, কিন্তু ক্লজ, নাউন ক্লজ বা নাউন ফ্রেজ গঠনের ক্ষেত্রে মিক্স অ্যান্ড ম্যাচ হয়ে আসবে কনজাংশন। ইন্টারজেকশন জাস্ট এই অ্যাডভার্বের মতো শুরুতে অনেক সময় কি হয়, আমরা আমাদের সাডেন এক্সপ্রেশন বা স্পন্টেনিয়াস ইমোশন বা ফিলিংস এক্সপ্রেস করতে নিয়ে আসি। মনে রাখবো ইন্টারজেকশনের পরে একটা এক্সক্লেমেটরি সাইন থাকে সচরাচর, তো সেটাকেও কিন্তু আমরা বাদ দেব সাবজেক্টের পার্ট থেকে, বাদ দিয়ে যা পড়ে থাকবে সেটাকে আমরা নেব। তাহলে মূলত সমস্যা তৈরি করে এই ইন্টারজেকশন, তার থেকে বেশি সমস্যা তৈরি করে অ্যাডভার্ব। কারণ অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস বা অ্যাবসলিউট অ্যাডভার্ব এইগুলো কিন্তু আমাদের সেন্টেন্সের শুরুতে থাকলেও আমরা সেগুলোর পরে কমা দিই, সেটাকে বাদ দিয়ে বাকি অংশ সাবজেক্ট হিসেবে ধরে নেব। ওকে, বেশ, তাহলে এবারে আমরা এক্সাম্পল নিই এবং সেখানে যা থিওরিটিক্যালি এতক্ষণ আমরা বুঝলাম বা জানলাম সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করি এবং দেখা যাক যে সাবজেক্টের নেচার, সাবজেক্টের কম্পোজিশন, সাবজেক্টের পজিশন অ্যাজ ওয়েল অ্যাজ দোজ অফ অবজেক্ট আমাদের সামনে ক্লিয়ার হয় কিনা। ওকে, এবারে তাহলে আমরা এই যে 15টা সেন্টেন্স পাচ্ছি, আমরা 15টা সেন্টেন্সের মধ্যে এই এলিমেন্টগুলো খুঁজে বার করার চেষ্টা করব এবং পাশাপাশি আমি এখানে যেগুলো দেখিয়েছিলাম যে 8খানা পার্টিসিপেন্ট স্পিচের মধ্যে কোনগুলো সাবজেক্ট হিসেবে থাকতে পারে না একাকী বা ইন্ডিভিজুয়ালি, বা থাকলে এই নাউন ফ্রেজ বা নাউন ক্লজের মধ্যে চলে আসে, সে ব্যাপারটাও খেয়াল করব। নাম্বার 1, ইউজুয়ালি টি ইন দ্য মর্নিং ইজ এ মাস্ট ফর হিম। সাবজেক্ট সচরাচর থাকে মেইন ভার্বের বাদিকে, অর্থাৎ সেন্টেন্সের শুরুর পার্টে। তাহলে এক্ষেত্রে ইজ হচ্ছে মেইন ভার্ব, আমরা সেই ইজটাকে একটা মার্ক করি, তাহলে তার বাদিকে আমরা পাবো সাবজেক্ট। আমি এটাও বলেছিলাম যে সেক্ষেত্রে যদি কোনো ইন্ডিভিজুয়াল ইউনিট অ্যাডভার্ব হিসেবে আসে সেটা কিন্তু কখনোই সাবজেক্ট হবে না। যেমন এখানে ইউজুয়ালি, ইউজুয়ালি এখানে এসছে অ্যাবসলিউট অ্যাডভার্ব হিসেবে। ইউজুয়ালি মানে হচ্ছে ইট ইজ আ ইউজুয়াল ফ্যাক্ট দ্যাট, এই পুরোটা মানে হচ্ছে ইউজুয়ালি। তাহলে এখানে অ্যাবসলিউট অ্যাডভার্ব, তাহলে এই পার্টটা সাবজেক্ট হবে না। তারপরে দেখা যাক টি, নাউন, দ্য মর্নিং এটা হচ্ছে নাউন ফ্রেজ, দুটোকে কানেক্ট করেছে কোনো একটা প্রিপোজিশন, সেটা এখানে ইন। তাহলে কানেক্ট করলে আমরা এখানে পাচ্ছি নাউন ফ্রেজ, তার মানে এই পুরোটা কিন্তু একটা নাউন ফ্রেজ। আরো এক্সপ্লেন করি, টিটা নাউন, প্রিপোজিশন প্লাস নাউন ফ্রেজ, এই যে পার্টটা এটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ আর নাউন মিলে আলটিমেটলি নাউন ফ্রেজ। নাম্বার 7, তাহলে আমাদের এক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে টি ইন দ্য মর্নিং। বেশ, নাম্বার 2, হি লাভস টি ইন দ্য মর্নিং। এক্ষেত্রে ব্যাপারটা বোঝা যাবে যে সাবজেক্ট অবজেক্ট কাছাকাছি হলো, কতগুলো অমিল থাকছে। ভার্ব এক্ষেত্রে লাভস, তার আগে একটা প্রোনাউন পাচ্ছি নাম্বার 2, তাহলে হি এক্ষেত্রে সাবজেক্ট। তাহলে টি ইন দ্য মর্নিং যেটা হয়েছিল আগের সেন্টেন্সের সাবজেক্ট,
সেটাই কি এক্ষেত্রে অবজেক্ট? না, এখানে টি নাউন, ইন দ্য মর্নিং, কিন্তু এখানে অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম। তাহলে এক্ষেত্রে এটা কিন্তু স্বতন্ত্র এবং এটা মডিফাই করছে এই ভার্বকে, টি কে নয়। কারণ অ্যাডভার্ব মডিফাই করে কোনো অ্যাডভার্বকে বা কোনো অ্যাডজেক্টিভকে বা কোনো ভার্বকে, তাহলে লাভস এটাকে মডিফাই করছে। তার মানে এখানে টি শুধুমাত্র অবজেক্ট। এক্ষেত্রে আমরা কিন্তু টি ইন দ্য মর্নিং বলবো না, কিন্তু এইখানে ব্যাপারটা একটু কমপ্লিকেটেড। আমরা জানি যে এইভাবে কোনো সেন্টেন্সের মধ্যে যেমন যদি অ্যাডভার্ব আলাদা থাকে সেটা আলাদা কমা দিয়ে আটকাতে হবে, কিন্তু টি ইন দ্য মর্নিং মাঝখানে প্রিপোজিশন কানেক্ট করলো, এই ইন দ্য মর্নিং এটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ, ইন দ্য মর্নিং এখানে অ্যাডভার্ব ফ্রেজ। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং এবং এই জন্য আমি শুরুতেই বলেছিলাম যে এটা কিন্তু বাচ্চাদের খেলা নয়, ছেলে খেলা নয়। আমাদের তাহলে ফ্রেজ সম্পর্কে খুব সলিড ধারণাও থাকতে হবে। যাই হোক, এই সেন্টেন্স নাম্বার 2 তে হি হচ্ছে সাবজেক্ট, টি হচ্ছে অবজেক্ট, আর ইন দ্য মর্নিং এক্ষেত্রে একটা স্বতন্ত্র ইউনিট, যেটা কিনা যেমনটা বললাম অ্যাডভার্ব ফ্রেজ অফ টাইম। আচ্ছা, নাম্বার 3, দ্য চিলড্রেন প্লেইং আউটসাইড আর ফ্রম দ্য সেম ফ্যামিলি। আচ্ছা, আর এখানে ভার্ব দেখে বুঝতে পারছি আমরা। তাহলে আর যদি ভার্ব হয় তার বাদিকে আমাদের পাওয়ার কথা সাবজেক্ট। দেখতে পাচ্ছি কোনো ইন্ডিভিজুয়াল ইউনিট নেই। দ্য চিলড্রেন নাউন ফ্রেজ, ভালো কথা। প্লেইং আউটসাইড এরা কি কানেক্টেড? একটাই ফ্রেজ, বিচার করে দেখা যাক। আউটসাইড অ্যাডভার্ব, সেটা মডিফাই করতে পারে কোনো পার্টিসিপল অ্যাডজেক্টিভ, প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ প্লেইং কে, ভালো কথা। তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই অ্যাডজেক্টিভ ফ্রেজ মডিফাই করছে পুরো নাউন ফ্রেজকে, আলটিমেটলি পুরোটাই হচ্ছে নাউন ফ্রেজ। তাহলে সেটাই কিন্তু হয়ে গেল সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে নাম্বার 7 এখানে ফুলফিল করলো। ওকে, নাম্বার 4, আই স দ্য চিলড্রেন প্লেইং আউটসাইড। এখানে একটু অবজেক্টের সাবজেক্টের মধ্যে একটু কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট করা যাক। তাহলে স ভার্ব, আই প্রোনাউন, নাম্বার 2 সাবজেক্ট, দ্য চিলড্রেন প্লেইং আউটসাইড। এক্ষেত্রে কি হলো? একই ব্যাপার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, যেটা কিনা মডিফাই বা কোয়ালিফাই করছে এই নাউন ফ্রেজ দ্য চিলড্রেনকে। পুরোটাই হচ্ছে একটা নাউন ফ্রেজ এবং সেটাই হচ্ছে সেন্টেন্সের অবজেক্ট পুরোটা। ওকে, তার মানে এটা সেন্টেন্সের সাবজেক্ট যেমন হতে পেরেছে এক্ষেত্রে নাম্বার 3 তে, নাম্বার 4 এ সেটাই সেন্টেন্সের অবজেক্ট। নাম্বার 5 ইন্টারেস্টিং, ভার্ব হচ্ছে ওয়েন্ট। তার শুরুতে আমরা কি পাচ্ছি? একটা অ্যাপারেন্টলি একটা প্রিপোজিশন পাচ্ছি, আপ। প্রিপোজিশন অনেক সময় অ্যাডভার্বের কাজও করে, এখানে প্লেস অ্যাডভার্বের কাজ করছে। তার মানে প্লেস অ্যাডভার্ব একা একা বসে আছে, তাহলে সেটা কিন্তু কোনোভাবেই সেন্টেন্সের সাবজেক্ট নয়, এখানে কোনো অ্যাডভার্ব নেই। ওকে, তাহলে যদি আমরা বুঝবো তাহলে আমরা সামারাইজ করবো এভাবে, যদি কোনো সেন্টেন্স শুরু হয় কোনো প্রিপোজিশন দিয়ে, যেটা অ্যাপারেন্টলি প্রিপোজিশন কিন্তু আসলে অ্যাডভার্ব, টাইম হতে পারে, প্লেস হতে পারে, সেক্ষেত্রে আমরা সাবজেক্ট পাবো ওই ভার্বের পরে, দ্য স্মোক। দ্য স্মোক এখানে কিন্তু অবজেক্ট নয়, এটা হচ্ছে এখানে সাবজেক্ট। তার মানে সেটা আমরা পেলাম ভার্বের পরে, এক্সেপশন কেস। নাম্বার 6, হিয়ার কামস দ্য শেরিফ। হিয়ার, দেয়ার, ইনডাইরেক্টলি দেয়ার, এগুলো দিয়ে শুরু হলে আমরা কিন্তু সাবজেক্ট পাবো ভার্বের পরে, দ্য শেরিফ এখানে সাবজেক্ট, অবজেক্ট নয়। আর হিয়ার এটা প্লেস অ্যাডভার্ব, অবভিয়াসলি এটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হতে পারে না, কারণ এখানে কোনো অ্যাডভার্বের বালাই নেই। তাই জন্য আমরা এখানে সাবজেক্ট পাচ্ছি দ্য শেরিফ, যেটা কিনা ভার্বের পরে, এক্সেপশনাল কেস। নাম্বার 7, হাউ বিউটিফুল, এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা দেখছি হাউ বিউটিফুল, বিউটিফুল অ্যাডজেক্টিভ, হাউটা অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ মিলে কিন্তু একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ তৈরি হয়, কোনো নাউন নেই এর মধ্যে, এই 8টার মধ্যে কোনো কিছুই নেই। তার মানে এই এক্সক্লেমেটরি সেন্টেন্সটা একটু ইনকমপ্লিট। এক্সক্লেমেশন যেহেতু সাডেন হয়, পুরোপুরি এক্সপ্লেন করার বা এক্সপ্যান্ড করে বলার সময় থাকে না, আমরা সেটাকে এক্সপ্যান্ড করতে পারি, ইট ইজ। ওকে, তাহলে হাউ বিউটিফুল ইট ইজ বা হাউ বিউটিফুল ইট ওয়াজ, এই যে ইটটা পেলাম, প্রোভাইড করলাম, সেটাই হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট। ওকে, নাম্বার 8, ওয়াই হি ডিড ইট ইজ স্টিল আ মিস্ট্রি। আমরা দেখতে পাচ্ছি ভার্ব এখানে ইজ, তার বাদিকে ওয়াই হি ডিড ইট, হি পাচ্ছি, আবার একটা ভার্ব পাচ্ছি, প্রোনাউন পাচ্ছি, একটা ইন্টারোগেটিভ প্রোনাউন পাচ্ছি। তাহলে এই যে এলিমেন্ট, এটা আমরা কি পাচ্ছি? আসলে একটা নাউন ক্লজ। ওকে, নাউন ক্লজ শুরু হতে পারে কোনো সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে অথবা ইন্টারোগেটিভ প্রোনাউন দিয়ে, যেমনটা হয়েছে এক্ষেত্রে। তাহলে আমাদের সাবজেক্ট কিন্তু এক্ষেত্রে নাউন ক্লজ।
নাম্বার 9, টু নো ওয়েল ইজ টু বি রিসোর্সফুল। আমরা দেখতে পাচ্ছি ইজ হচ্ছে ভার্ব, তার আগে একটা ভার্ব পাচ্ছি নো, তার আগে টু, তাহলে এটা ইনফিনিটিভ। ইনফিনিটিভ পার্শিয়ালি ভার্ব পার্শিয়ালি নাউন, পার্শিয়ালি ভার্ব হওয়ার জন্য তাকে একটা অ্যাডভার্ব তাকে মডিফাই করছে, তাহলে এই অ্যাডভার্বটা এই ভার্বকে পার্শিয়ালি মডিফাই করছে, তাহলে আমাকে সেটাও নিতে হবে। টু নো ওয়েল এই যে পার্টটা সেটাই হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট। নাম্বার 10, হিজ সেইং সো মেড মি নার্ভাস। মেড ভার্ব, তার আগে দেখা যাক, তাহলে হিজ পজেসিভ অ্যাডজেক্টিভ একাকি নেই, এটা মডিফাই করছে এই সেইংটা হচ্ছে এখানে জেরান্ড, সেই জেরান্ড এটা যেহেতু পার্শিয়ালি ভার্ব তাকে একটা অ্যাডভার্ব মডিফাই করছে, সেই অ্যাডভার্ব হচ্ছে সো। তাহলে এক্ষেত্রে হিজ সেইং সো, এই সেইং সো হচ্ছে জেরান্ডকে মডিফাই করলো একটা ডিটারমিনার হিজ, তাহলে ডিটারমিনার থাকার সুবাদে এটা হয়ে গেল কি, যেমনটা বলেছিলাম এটা হয়ে গেল ভার্বাল নাউন নাম্বার 6। তাহলে এই ভার্বাল নাউন এই সেন্টেন্সের সাবজেক্ট। চলে আসি নাম্বার 11, দেয়ার ওয়্যার 10 পিপল দেয়ার। আমরা এটা জানি, খুব কমন এক্সারসাইজ। তো ভার্ব হচ্ছে ওয়্যার, তার আগে দেয়ার ইন্ট্রোডাক্টরি দেয়ার, সেরকম থাকলে অবভিয়াসলি ভার্বের পরে গিয়ে আমরা পাবো সাবজেক্ট। 10 পিপল নাউন, 10 মডিফায়ার বা অ্যাডজেক্টিভ ডিটারমিনার, তো এটা দেয়ারটা এখানে অ্যাডভার্ব। এই অ্যাডভার্বকে আমরা জানি অ্যাডভার্ব কখনো নাউন ফ্রেজকে মডিফাই করতে পারে না, এটা মডিফাই করছে এই ভার্বকে। তো যাই হোক, এখানে সাবজেক্ট হচ্ছে 10 পিপল। আচ্ছা 12, হি অর হিজ ব্রাদার্স ডিড ইট। এক্ষেত্রে কি দাঁড়ালো, ভার্ব ডিড, তার আগে বিচার করি প্রোনাউন নাউন ফ্রেজ, দুটোকে কানেক্ট করলো একটা কোঅর্ডিনেটিং কনজাংশন অর, তাহলে পুরোটাই কিন্তু আলটিমেটলি কি হলো, তৈরি হয়ে গেল একটা নাউন ফ্রেজ নাম্বার 7। তাহলে নাউন ফ্রেজ এটাই সেন্টেন্সের সাবজেক্ট। 13, when you did it is not the question। একই রকম ইজ এখানে সাবজেক্ট, তার আগে আমরা দেখতে পাচ্ছি when কনজাংশন সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে এই পার্টটা একটা ক্লজ, অবভিয়াসলি এটা একটা নাউন ক্লজ। নাউন ক্লজ মনে রাখবে কোন একটা ফ্যাক্টকে ইন্ডিকেট করে, সেটা টাইম হতে পারে, প্লেস হতে পারে, পার্সন হতে পারে, রিজন হতে পারে, এফেক্ট হতে পারে, এই সংক্রান্ত একটা ফ্যাক্টকে ইন্ডিকেট করবে, তাই জন্য সেগুলো নাউন ক্লজ। তাহলে এক্ষেত্রে when you did it এটাই হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট। 14, লাস্ট সানডে, ইম্পর্টেন্ট, লাস্ট সানডে উই হ্যাড এ পিকনিক, তাহলে হ্যাড হচ্ছে এখানে ভার্ব, তার আগে উই প্রোনাউন সাবজেক্ট হতে পারে। লাস্ট সানডে কি দেখো, তাকে কমা দিয়ে আটকে দেওয়া হয়েছে, এই পার্টটা কিন্তু টাইম অ্যাডভার্ব ফ্রেজ, ওকে, অ্যাডভার্ব ফ্রেজ অফ টাইম। তাহলে টাইম অ্যাডভার্ব বা প্লেস অ্যাডভার্ব যদি স্বতন্ত্র হয়, ইন্ডিভিজুয়াল হয়, সেটা কখনো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হবে না, এটা আমরা বাদ দেবো। শুরুতে থাকলেও আমরা উইয়ের সঙ্গে নেব না, উইয়ের জায়গায় কোনো নাউন ফ্রেজ আসতে পারতো, লাস্ট সানডে দ্য ভিলেজার্স হ্যাড এ পিকনিক, তা সত্ত্বেও আমরা এটাকে বাদ দিতাম। তাহলে এখানে আমরা নাউন প্রোনাউন নাউন ফ্রেজ যাই পেয়ে কিনা কেন, সেটাই হবে সেন্টেন্সের সাবজেক্ট। নাম্বার 15, এক্সক্লেমেটরি সেন্টেন্স, alas the man is no more। তো আমরা দেখতেই পাচ্ছি ভার্ব ইজ, দ্য ম্যান তার আগে একটা নাউন ফ্রেজ, alas এটা হচ্ছে এক্সক্লেমেটরি ওয়ার্ড, তারপরে কমা দেওয়া যায়, লাস্টে এক্সক্লেমেশন সাইন বা এখানে এক্সক্লেমেশন দিয়ে লাস্টে ফুল স্টপ দেওয়া যায়। তাহলে এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের কম্পোনেন্ট বা এলিমেন্ট, এটা হচ্ছে যাকে বলা যায় এক্সক্লেমেশন ওয়ার্ড, এই জন্য এটা আমাদের বাদ যাবে, এখানে সেটা কোথাও নেই আমাদের। তাহলে সাবজেক্টের ক্ষেত্রে দ্য নাউন ফ্রেজ দ্য ম্যান। ওকে, তাহলে আমরা 15টা এক্সাম্পল দেখলাম, এগুলোকে কপি করলে বা এগুলোকে স্টাডি করলে অনুরূপভাবে কিন্তু আমরা সেন্টেন্স পাবো। তাহলে তোমরা দেখো যে সেন্টেন্স কত রকম ভাবে শুরু করা যায়, এর থেকে বোঝা যায় যে সেন্টেন্স কি করে শুরু করতে হবে। আমরা এই ব্যাপারটা মাথায় রাখবো, এই 8টা এলিমেন্ট মনের মধ্যে গেঁথে নেবো, তাহলে আমাদের কিন্তু সেন্টেন্স শুরু করা কোনো প্রবলেম হবে না। এবং সেন্টেন্স শুরু মানে সাবজেক্টের কাজ হয়ে গেল, অবজেক্টও আমরা এইগুলো আনতে পারি, এবং মাঝখানে বসাবো ভার্ব, আর অবজেক্টের পরে আনবো দ্য সিরিজ অফ অ্যাডভার্বস, ম্যানার অ্যাডভার্ব, প্লেস অ্যাডভার্ব, টাইম অ্যাডভার্ব। তাহলে এবার দেখো যে শুধু সাবজেক্ট বলতে গিয়ে এবং প্রেডিকেট বা অবজেক্ট বলতে গিয়ে আমরা কোথায় চলে এলাম। ওকে, তাহলে এইভাবে যদি আমরা শিখি, আশা করি ব্যাপারটা ইউজফুল হবে এবং ইট উইল বি লং লাস্টিং অ্যাসেট ফর আস। আমরা বুঝলাম, অ্যাপ্লাই করব এবং এরপরে কাউকে শেখাতেও পারবো। অলরাইট, ওকে, তাহলে এই হচ্ছে আজকের ভিডিও। আর এই ভিডিও রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন্স, কোয়ারিজ বা ডাউটস তোমাদের মনে আসে, অবভিয়াসলি আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। আমি যত তাড়াতাড়ি সম্ভব, যত ভালো করে পারি তার সদুত্তর দেবো, এবং সেক্ষেত্রে তোমাদের হয়তো ইনপুটস আরো বাড়বে। অলরাইট,
So keep following the channel so that you can get better today and you can teach someone else tomorrow and serve your motherland in the long run. Thanks for watching.